প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের আজ ব্যবসা সংগঠন তৃতীয় পত্রের ক্লাস নেব। নগর অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজ আমাদের আলোচ্য বিষয় কর্মী সংগ্রহ। তোমরা বোর্ডটা দেখলে, খেয়াল করলে বুঝতে পারবে। কর্মী সংগ্রহ এর পদক্ষেপ, সুবিধা অসুবিধা ইত্যাদি। শুরুতেই কর্মী সংগ্রহ বলতে কি বোঝায় এ বিষয়ে কিছু বলা দরকার। কর্মী সংগ্রহ বলতে আমরা সাধারণত বুঝে থাকি কর্মী নির্বাচনের পরবর্তী পদক্ষেপ হচ্ছে কর্মী সংগ্রহ। প্রয়োজনীয় সংখ্যক যোগ্য কর্মী নির্বাচনের জন্য কাম্য সংখ্যক নিয়োগ প্রত্যাশী উপযুক্ত কর্মীকে নির্বাচনের প্রক্রিয়ায় নিয়ে আসার কাজকে কর্মী সংগ্রহ বলা হয়। কর্মী সংগ্রহ নিয়োগ প্রক্রিয়া বা কর্মী সংস্থানের প্রথম পদক্ষেপ। কি মানের কি পরিমাণ কর্মী নিয়োগ করতে হবে, এজন্য প্রথমেই প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ থেকে চাহিদাপত্র বা রিকুইজিশন সংগ্রহ করা হয়। অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী বা লোক নিয়োগের সিদ্ধান্ত নিলে সেক্ষেত্রে আর বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু বাইরের উৎস থেকে কর্মী সংগ্রহ করার সিদ্ধান্ত নেওয়া হলে সেক্ষেত্রে কাম্য সংখ্যক কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে নিয়োগ প্রত্যাশীরা যেন তাদের কি যোগ্যতা হবে, নিয়োগ প্রাপ্ত হলে কি সুবিধা পাবে সে সম্পর্কে জানতে হবে। এরূপ প্রক্রিয়ায় প্রয়োজনের অতিরিক্ত নিয়োগ প্রত্যাশী ব্যক্তি ভিড় করতে না পারে, অথবা ভিড় করলে যেমনি সঠিক বাছাই করা সম্ভব হয় না, তেমনি এর সংখ্যা যদি খুব কম হয় তাহলেও যোগ্য কর্মী বাছাইয়ের সুযোগ থাকে না। এই জন্য কর্মী সংগ্রহের ক্ষেত্রে অবশ্যই কর্মীর বাছাইয়ের জন্য অবশ্যই উপযুক্ত পদ্ধতি বা পদক্ষেপ অবলম্বন করা উচিত। এ বিষয়ে আমরা এখন কর্মী সংগ্রহের যে বিভিন্ন প্রক্রিয়া বা পদক্ষেপ আছে সেই পদক্ষেপ সমূহ পর্যায়ক্রমে আলোচনা করব। যোগ্য কর্মী নির্বাচনের জন্যে সম্ভাব্য যোগ্য প্রার্থীদের চাকরির নিয়োগ প্রক্রিয়ায় নিয়ে আসার লক্ষ্যে যে সকল কর্মপন্থা গ্রহণ করা হয় তাকেই কর্মী সংগ্রহ বলা হয়। এ ধরনের কর্মী সংগ্রহ করার ক্ষেত্রে যে সমস্ত পদক্ষেপ সমূহ লক্ষ্য করা যায় তার ভিতরে প্রথমে আসছে বিভাগীয় রিকুইজিশন সংগ্রহ। অর্থাৎ কর্মী নির্বাচন প্রক্রিয়া শুরু করতে গেলে কোথায় কতজন কোন মানের কর্মীর প্রয়োজন হবে তা মানব সম্পদ বিভাগকে অবহিত করতে হয়। কতদিনের মধ্যে এই ধরনের কর্মী বা নির্বাহী সংগ্রহ করতে হবে তাও এক পর্যায়ে জানাতে হবে। বিভিন্ন বিভাগ থেকে রিকুইজিশন পাওয়ার পর কর্মী নির্বাচনের প্রক্রিয়া, প্রাথমিক যে প্রক্রিয়া সেটা শুরু করা হয় এবং কর্মী সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দ্বিতীয়ত উৎস নির্ধারণ।
রিকুইজিশন পাওয়ার পর পদের ধরন বিবেচনায় এরূপ কর্মীকে কোথা থেকে সংগ্রহ করা যাবে সে সম্পর্কে চিন্তাভাবনা করে উৎস নির্ধারণ করা। কর্মী সংগ্রহের দুটো উৎস রয়েছে, অভ্যন্তরীণ উৎস ও বাহ্যিক উৎস। এই উৎস সম্পর্কে পরে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রধানত যে 3টি পদক্ষেপ আছে, সেই 3টি পদক্ষেপের একটা হচ্ছে বিভাগীয় রিকুইজিশন, 2 হচ্ছে উৎস নির্ধারণ, 3 হচ্ছে বিজ্ঞপ্তি প্রদান। তো বিজ্ঞপ্তি প্রদান কখন বিজ্ঞপ্তি দেওয়া হয়? যখন প্রতিষ্ঠানের বাইরে থেকে কর্মী সংগ্রহ করা হয় তখন। তাহলে বাইরের উৎস থেকে কর্মী সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করে বড় প্রতিষ্ঠানগুলো, বৃহদায়তন প্রতিষ্ঠান পত্রিকাতে বিজ্ঞপ্তি দিয়ে থাকে। বিজ্ঞাপনের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত শর্তাবলী উল্লেখ করা থাকে। তারপরে যে সমস্ত কর্মী বা শ্রমিকদের নিয়োগের ক্ষেত্রে অনেক সময় প্রতিষ্ঠানের নিচের পর্যায়ে যে সমস্ত কর্মী বা শ্রমিক নিয়োগ করা হয়, তো তখন অনেক সময় প্রতিষ্ঠানের গেটে বা রাস্তার মোড়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়ে থাকে। এই হচ্ছে কর্মী সংগ্রহের প্রাথমিক পদক্ষেপ। এরপরে দেখি আমরা উৎস, কোন কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করা যায়। বিভিন্ন ধরনের উৎস আছে। তো যোগ্য কর্মী সংগ্রহের ক্ষেত্রে কর্মসংস্থান প্রক্রিয়ার প্রথম ও প্রধান গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যোগ্য কর্মী বাছাই ও সংগ্রহ করা। প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের নির্বাহী ও কর্মী সংগ্রহের জন্য এরূপ কার্যের আওতায় বিভিন্ন উৎস থেকে শ্রমিক কর্মী নির্বাচন প্রক্রিয়ায় নিয়ে আসা হয়ে থাকে। তো যে সমস্ত উৎস আমরা দেখতে পাই, তার ভিতরে প্রথম আসছে অভ্যন্তরীণ উৎস। অভ্যন্তরীণ উৎস বলতে প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে, প্রতিষ্ঠানের ভেতর থেকে যে কর্মী সংগ্রহ করা হয়, যে পদ্ধতিতে বা প্রক্রিয়া, তাকে কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস বলা হয়। প্রতিষ্ঠান অনেক সময় কর্মরত ব্যক্তিদের মধ্য থেকে তাদের মাধ্যমে কর্মী সংগ্রহ করা হয়ে থাকে। একে কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস বলে। এ ধরনের উৎসকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে পদোন্নতি, 2 নিয়োজিত কর্মীদের সুপারিশ, 3 শ্রমিক সংঘের সুপারিশ। পদোন্নতি বা প্রমোশন, দায়িত্বপূর্ণ পদে যে ক্ষেত্রে অপেক্ষাকৃত অভিজ্ঞতা সম্পন্ন কর্মী প্রয়োজন হয়, সেক্ষেত্রে প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের পদোন্নতি প্রদানের মাধ্যমে প্রয়োজনীয় কর্মী সংগ্রহ করা হয়ে থাকে। বৃহদায়তন প্রতিষ্ঠানসমূহে নির্বাহী পর্যায়ে জনশক্তি সংগ্রহে এটি একটা গুরুত্বপূর্ণ উপায় বা উৎস হিসেবে বিবেচিত হয়। দ্বিতীয়ত, নিয়োজিত কর্মীদের সুপারিশ। প্রতিষ্ঠানে নতুন কর্মীর প্রয়োজন হলে কর্মরত ব্যক্তিদের পরিচিত যে সমস্ত আত্মস্বজন, সুপারিশকৃত ব্যক্তিদের, তারা যে সমস্ত ব্যক্তিদের সুপারিশ করে, সে সমস্ত ব্যক্তিদের মধ্যে থেকে অনেক সময় কর্মী নিয়োগ করা হয়। এছাড়াও এই প্রক্রিয়ায় সাধারণত অদক্ষ বা আধা দক্ষ কিছুটা কাজ জানি এরকম কর্মী সংগ্রহ করা হলেও অনেক সময় প্রতিষ্ঠানের দক্ষ কর্মী ও নির্বাহী সংগ্রহের ক্ষেত্রে এই উৎসের ব্যবহার করা হয়ে থাকে। তৃতীয়ত, শ্রমিক সংঘের সুপারিশ। বৃহদায়তন ও মাঝারি আকারের অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানেই শ্রমিক সংঘের অস্তিত্ব বিদ্যমান। প্রতিষ্ঠানে নতুন কর্মীর প্রয়োজন হলে অনেক সময় শ্রমিক সংঘের সুপারিশকৃত ব্যক্তিদেরকে প্রতিষ্ঠান নিয়োগ করে থাকে। বাহ্যিক উৎস। অভ্যন্তরীণ উৎস ছাড়া প্রতিষ্ঠান অন্য কোনো উৎস থেকে কর্মী সংগ্রহ করলে তাকে বাহ্যিক উৎস বলে। বাহ্যিক উৎস থেকে একটি প্রতিষ্ঠান দক্ষ কর্মী, অদক্ষ কর্মী, আধা দক্ষ কর্মী, নানা ধরনের কর্মী সংগ্রহ করতে পারে। যেমন বাহ্যিক উৎস থেকে সাধারণত কর্মী সংগ্রহ করা হয় তা হলো
চাকরি সন্ধানী শিক্ষা প্রতিষ্ঠান, চাকরি নিয়োগ কেন্দ্র ইত্যাদি। চাকরি সন্ধানী অর্থাৎ যারা চাকরি খোঁজ করছে, চাকরি খুঁজে বেড়াচ্ছে, বেকারত্ব অত্যধিক বৃদ্ধি পাওয়ার কারণে বর্তমানে দেখা যায় অনেক প্রতিষ্ঠানের চাকরির জন্য অনিয়ন্ত্রিতভাবে আবেদনপত্র জমা দিয়ে থাকে অনেকে। প্রতিষ্ঠানে নতুন কর্মীর প্রয়োজন হলে ওই সমস্ত চাকরি সন্ধানীদের আবেদনপত্রের অনেক সময় বিবেচনা করে কর্মী সংগ্রহ করা হয়। ইন্টারনেটে এই ধরনের আবেদন বর্তমানে যথেষ্ট জনপ্রিয়। এইভাবে চাকরি সন্ধানীদের মধ্য থেকে কর্মী সংগ্রহ করা হয়ে থাকে বাহ্যিক উৎসর অন্তর্ভুক্ত একটা বিষয়। শিক্ষা প্রতিষ্ঠান, কোনো প্রতিষ্ঠানে নতুন কর্মীর প্রয়োজন হলে ওই প্রতিষ্ঠান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের প্রদানের অনুমোদনক্রমে তাদের বিজ্ঞপ্তি বোর্ডে বিজ্ঞপ্তি টানিয়ে থাকে। এই প্রক্রিয়াতেও অনেক প্রতিষ্ঠানে কর্মী সংগ্রহ করা হয়। চাকরি বিনিয়োগ কেন্দ্র, চাকরি বিনিয়োগ কেন্দ্র নামে অনেক ক্ষেত্রে স্বতন্ত্র প্রতিষ্ঠান লক্ষ্য করা যায়। কোনো প্রতিষ্ঠানে নতুন কর্মীর প্রয়োজন হলে তা চাহিদা জানিয়ে চাকরি বিনিয়োগ কেন্দ্র হতে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন কর্মী সংগ্রহ করতে পারে। বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, কর্মী সংগ্রহের আরেকটি অন্যতম উৎস হল বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র। সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত ও পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে নানাবিধ ট্রেড প্রশিক্ষণ দেওয়া হয়। সেখান হতেও প্রয়োজনীয় কর্মী সংগ্রহ করা যায়। পরের উৎস হচ্ছে বিজ্ঞাপন। সংবাদপত্রে বিজ্ঞাপন প্রদান করে কর্মী সংগ্রহ করা যায়। বিজ্ঞাপন দিয়ে কর্মী সংগ্রহ করা হচ্ছে কর্মী সংগ্রহের অন্যতম প্রধান উৎস। কোনো প্রতিষ্ঠানে কর্মী সংগ্রহের প্রয়োজন হলে তারা সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রদান করে থাকে। বিজ্ঞাপনের কি থাকে? বিজ্ঞাপনে পদের নাম, আবশ্যকীয়তার যোগ্যতা, বয়স ইত্যাদি উল্লেখ থাকে। তারপরে কি থাকে? নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। কোন নির্দিষ্ট তারিখের ভিতরে জমা দিতে হবে তার উল্লেখ থাকে। অতঃপর জমাকৃত আবেদনপত্র সমূহ যাচাই বাছাই করে কর্মীদের সেখান থেকে নির্বাচন করা যায়। এখন প্রিন্ট মিডিয়া ছাড়াও ইন্টারনেটে অনলাইন পত্রিকাগুলোতে বিজ্ঞাপন দেওয়া যায়। বাংলাদেশে এই ধরনের পত্রিকা এখন বহু জনপ্রিয়। তাহলে আমরা উপরোক্ত উৎসসমূহ ছাড়াও দক্ষ কর্মী সংগ্রহের জন্য অন্য প্রতিযোগী প্রতিষ্ঠানের দক্ষ ব্যক্তিদেরকে অধিক সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে তাদেরকে নিজ প্রতিষ্ঠানে নিয়ে আসতে পারে। ক্ষেত্র বিশেষে অনৈতিকভাবে দক্ষ কর্মী ভাগিয়ে আনার বিষয়টিও এক্ষেত্রে লক্ষণীয়। কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস আমরা দেখলাম, বাহ্যিক উৎস আলোচনা করলাম। এই উৎসসমূহে কিছু সুবিধা আছে বা অসুবিধাও আছে। কি সুবিধা আছে? কোনো প্রতিষ্ঠানে যখন শূন্য পদ পূরণের জন্য এর ভেতর থেকে বা অভ্যন্তর থেকে কর্মী সংগ্রহ বা কর্মরত জনশক্তির মাধ্যমে কর্মী সংগ্রহকে অভ্যন্তরীণ উৎসের কর্মী সংগ্রহ বলা হয়। তো এই উৎস থেকে কর্মী সংগ্রহের যেমন সুবিধা আছে তেমনি অসুবিধা রয়েছে। সুবিধাসমূহ হচ্ছে
আনুগত্য প্রতিষ্ঠা, যোগ্য কর্মী সংগ্রহ, মনোবল উন্নয়ন, শ্রমিক ঘূর্ণায়মানতা হ্রাস, ব্যয় হ্রাস, নৈতিকতার মান উন্নয়ন, কাজে স্বাভাবিকতা ইত্যাদি। আনুগত্য প্রতিষ্ঠা, অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ মূলত পদোন্নতির মাধ্যমেই হয়ে থাকে। পদের উন্নয়নের মাধ্যমে সংগ্রহ করা হয়। প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীরা সবসময়ই পদোন্নতি প্রত্যাশা করে। তারা এ ধরনের উৎসকে কর্মী নিয়োগের প্রাধান্য দেওয়া হলে কর্মীরা স্বভাবতই সন্তুষ্ট হয়, কাজের প্রতি যত্নশীল হয়, পদোন্নতির আশায় তারা ঊর্ধ্বতন নির্বাহীর আদেশ নির্দেশ মেনে চলতে চেষ্টা করে। ফলে প্রতিষ্ঠানের সকল পর্যায়ের আনুগত্য ভাব দ্বারা প্রতিষ্ঠিত হয়। কর্মীদের সুপারিশে নতুন কর্মী নিয়োগ করা হলেও কর্মীদের আনুগত্য বৃদ্ধি পায়। যোগ্য কর্মী সংগ্রহ, প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে কর্মী সংগ্রহের ক্ষেত্রে কর্মীদের যোগ্যতা, দক্ষতা, আনুগত্য পরায়ণতা ইত্যাদি বিষয়ে পূর্ব থেকেই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তার জানা থাকে বলে তারা শূন্য পদের জন্য সবচেয়ে যোগ্য কর্মী বাছাই করা তাদের পক্ষে সম্ভব হয়। অর্থাৎ কর্মীদের বা শ্রমিক সঙ্গে সুপারিশে কর্মী সংগ্রহের ক্ষেত্রেও সুপারিশকৃত কর্মীর যোগ্যতা ও আচার আচরণ সম্পর্কে ধারণা থাকে। ফলে কী হয়, যোগ্য কর্মী সংগ্রহ করা সম্ভব হয়। মনোবল উন্নয়ন, প্রতিষ্ঠানে কর্মরত জনশক্তির মনোবল উন্নয়ন হলে তারা কার্যক্ষেত্রে স্বেচ্ছা প্রণোদিত হয়, যার ফলশ্রুতিতে দক্ষতার সাথে কার্য সম্পাদন করতে পারে বা করার চেষ্টা করে। এ ধরনের কর্মক্ষেত্রে মনোবল উন্নয়ন হয়। মনোবল উন্নয়নের ফলে পদ উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ উপায় হিসেবে গণ্য হয়ে থাকে। কোনো কর্মী প্রতিষ্ঠানে যদি তার ভবিষ্যৎ উন্নয়নের সম্ভাবনা প্রত্যক্ষ করে তবে তার কাজের আগ্রহ স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। সে নিজের উন্নয়নের সাথে সাথে সে প্রতিষ্ঠানের উন্নয়ন প্রত্যাশা করে। 4 নম্বরে দেখো, শ্রমিক ঘূর্ণায়মানতা হ্রাস। প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে কর্মী সংগ্রহ করা হলে কর্মীরা পদোন্নয়নের আশায় প্রতিষ্ঠান ত্যাগ করে না। একটা পদোন্নতির পর নতুন পদোন্নয়নের আশায় নিজেকে প্রস্তুত করে। ফলে প্রতিষ্ঠান পরিত্যাগের চিন্তা বা চাকরি ছেড়ে যাওয়ার, নতুন চাকরি খোঁজার বিড়ম্বনা থেকে সে মুক্তি পায়। ফলে শ্রমিক ঘূর্ণায়মানতা বা কর্মীদের প্রতিষ্ঠান ছেড়ে যাওয়ার বিড়ম্বনা বা ক্ষতির সম্ভাবনা থেকে তারা প্রতিষ্ঠান রক্ষা পায়। শ্রমিক ঘূর্ণায়মানতা হ্রাস পায়। ব্যয় হ্রাস, প্রতিষ্ঠানের বাইরে থেকে কর্মী সংগ্রহের ক্ষেত্রে বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন হয়, আবেদন সংগ্রহ করা, কর্মী বাছাই করা, পরীক্ষা গ্রহণ করা ইত্যাদি নানা কারণে যথেষ্ট ব্যয়ের সম্ভাবনা থাকে। এছাড়া তা প্রতিষ্ঠানের জন্য একটা বাড়তি ঝামেলারও কারণ হয়। নতুন কর্মী নিয়োগের পর তাকে প্রশিক্ষণ দিতেও বেশ সময় লাগে, এতে পরোক্ষ ব্যয় বৃদ্ধি পায়। অথচ প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে কর্মী সংগ্রহ করা হলে কোনো ব্যয় বা ঝামেলা হয় না। নৈতিকতার মান উন্নয়ন, প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে কর্মী সংগ্রহের ফলে প্রতিষ্ঠানের জনশক্তির নৈতিক মানেরও উন্নয়ন ঘটে। পূর্ব থেকে জানা থাকা জন্যে অসৎ ও নীতি বিবর্জিত কোনো কর্মী এক্ষেত্রে উচ্চ পদে পদোন্নয়ন পায় না। অর্থনৈতিক কার্যকলাপের ফলে ভবিষ্যৎ পদোন্নয়নের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করে প্রত্যেকেই এ ধরনের কাজ থেকে দূরে থাকে। এতে প্রতিষ্ঠানের জনশক্তির নৈতিকতার মানের উন্নয়ন ঘটে। কাজে অস্বাভাবিকতা রক্ষা, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করার ফলে প্রতিষ্ঠানের কাজের স্বাভাবিকতা গতিশীলতা রক্ষা পায়।
কারণ এক্ষেত্রে প্রতিষ্ঠানের বাইরের ও ভিতরের প্রত্যেকেই যেমন নতুন পদোন্নয়ন প্রাপ্ত হয় অথবা নতুন পদোন্নতি পাওয়া কর্মীদেরকে জানে, তেমনি সেও অন্যদেরকে সবাইকে তার কর্তব্য সম্পর্কে জানাতে পারে। ফলে কার্যক্ষেত্রে কোনো ধরনের জটিলতা সৃষ্টি হয় না, কাজের স্বাভাবিকতা বিঘ্নিত হয় না, স্বাভাবিকভাবেই খুব সহজেই তার কার্য সম্পাদন করতে পারে। প্রাতিষ্ঠানিক সম্পর্কের উন্নয়ন সম্ভব। অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করা হলে প্রতিষ্ঠানের যেমন প্রতিষ্ঠানের প্রতি তার যেমন ভালো ধারণার সৃষ্টি হয়, তেমনি তাদের মনোবল উন্নত হওয়ার বা আনুগত্য বৃদ্ধি পাওয়ার ফলে প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় থাকে। ঊর্ধ্বতন ও অধস্থান একই জায়গায় দীর্ঘদিন কর্মরত থাকায় তাদের ভিতরে একটা সুসম্পর্ক গড়ে ওঠে।